গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ যেহেতু অদীপ্ত স্কুল যায়নি তাই একটু দেরিতেই উঠেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব রান্নাঘরে। আমাদের গৃহিণীদের তো বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায়। নিচে বল রেখেছে বলে লাগাতেও পাচ্ছি না, দেখো। আর তোমরা তো সকলেই জানো যে ড্রেসিং টেবিলটা আমার নয়, অদীপ্তর বেশি। ওরই খেলার জিনিস থাকে বেশি আমার জিনিসের থেকে। রাত্রিবেলাতেই বাসি গ্যাস আর রান্নাঘরটা ভালো করে মুছে রেখেছি, তাও সকালবেলায় একটু হাত বুলিয়ে নিই যদি কোনো পোকামাকড় চলে যায় সেই জন্য। প্রথমে ভাত চাপিয়ে দেবো, যেহেতু অতনু ভাত খেয়ে যাবে। আর চালটা নেওয়ার পর না একটুখানি চাল হাঁড়ি থেকে তুলে আবার একই জায়গায় রেখে দেবে, তাহলে নাকি সংসারে লক্ষ্মীর অভাব হয় না। আর রান্নাঘরটাও কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি যে সবসময় চাকুতে কাটি তা নয়, অনেক সময় বটিতেও কেটে নিই, তাই আজকে নিচে বসে বটিতেই কেটে নিচ্ছি। কিন্তু খোসা ছিলতে আমার খুব অসুবিধা হয় বটিতে, জানো তো, মানে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য খোসাগুলো অন্তত আমি এইভাবেই ছিলে নিই। ছোট বাটিটা যেটা দেখছো ওটাতে অদীপ্তর মাছের ঝোল করবো সবজি দিয়ে, তাই সবজিগুলো কেটে রাখা আছে, শুধু আলুটা কাটতেও বাকি আছে। আর অতনুর জন্য টিফিন করব মিষ্টি চিড়ের পোলাও, সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। ভাতটা হোক তা করতে করতে ভাবলাম ঝুলগুলোকে একটু ঝেড়ে নিই। কিছু কিছু জায়গা ধরো সবসময় পরিষ্কার করা হয় না, আর যেহেতু দুর্গাপুজো আসছে সেই জন্য তোমরা তো বাঙালিরা সবাই জানো যে দুর্গাপুজোর আগে ঘরগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে নেওয়া হয়। তাই ভাবলাম যেখানে যেখানে আরেকটু ঝুল আছে সেইগুলোকে একটু পরিষ্কার করে নিই। হাত টাতগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অতনু চিড়ের পোলাওটা চাপিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, চিড়ের পোলাওটা তো গরম গরম ওকে আমি দিতে পারবো না, তাহলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ঠান্ডা করতে হবে, তারপরে ওকে টিফিন বক্সে ঢুকাতে হবে। সেই জন্য চিড়ের পোলাওটা আগে করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, টিফিনটা দিতে আমার সুবিধা হবে। কাজু আর এমনি বাদামটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সাদা তেলেই করছি, তোমরা চাইলে ঘিয়েও করতে পারো। এবার কিশমিশগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর চিড়েটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি। সমস্ত বরেরা কিন্তু একদম সবজি খেতে চায় না, মানে কি বলতো, অতনু তো বিশেষ করে খাই, অল্প খাই। তাই যতটা চেষ্টা করি আমি যে সবজিটা যে কোনো কিছুতে দিয়ে দিতে, টিফিন বলো বা অন্য কোনো রান্নাতে বলো। সেই জন্য মিষ্টি চিড়ের পোলাওতেও আমি আলু, ক্যাপসিকাম, গাজর, অল্প করে একটু বিনস সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যাতে সবজিটা এই সুযোগে আর কি ও যাতে একটু খায়। আগে তো একদমই সবজি খেত না, এখন তাও আমার পাল্লায় পড়ে অল্প স্বল্প মোটামুটি খায়। দেখো চিড়েটা কীরকম সিঙ্গেল সিঙ্গেল আছে, একদম ঝরঝরে। আমি কিন্তু এখানে ফরচুনের চিড়ে ব্যবহার করেছি। এমনি দোকানে যে চিড়েগুলো পাওয়া যায় না, সেগুলো জানো তো একটুখানি ধুলেই কেমন একটা নরম হয়ে যায়, মানে দলা পেকে যায়। সেই জন্য চিড়ের পোলাও করলে মানে মিষ্টি হোক বা নোনতা হোক, আমি সবসময় ফরচুনের এই চিড়েটা ব্যবহার করি। এটা কিন্তু দেখো একদম ঝরঝরে থাকে। যাই হোক, চিড়ের পোলাওটা তো হয়ে গেল, ঠান্ডা করার জন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। চায়ের সমস্ত সরঞ্জাম, বিস্কিট, চাল ভাজা টাল ভাজা এই সমস্ত জিনিসগুলোকে না আমি একটু আলাদা করেই রাখি, মানে তোমার রান্নাঘরে রাখি না। আর অদীপ্তকে যেহেতু এখনো পর্যন্ত আমি গরম জল মানে ফুটিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করেই খাওয়াই, সেই জন্য একটা আলাদাই জায়গা করে নিয়েছি। এ দেখো সেখানে ইন্ডাকশানটা রাখি, খুব ধুলো পড়েছিল তাই ভাবলাম সেটা একটু পরিষ্কার করে নিই। সুবিধাটা কি হয় বলো তো, ধরো কেউ গেস্ট এলো হঠাৎ করে, তখন হয়তো রান্না টান্না করছি, তাহলে তার মাঝখানে চা করাটা খুব অসুবিধা। আর কি বলতো, খুব তেল চিটেও পড়ে রান্নাঘরে, সেই জন্য এই কোটোকাটিগুলো, বিস্কিট ফিস্কিটগুলো সবসময় তো ধরো ধোয়া হয় না এই কোটোগুলো, সেই জন্য আমি একটা আলাদাই জায়গা করে নিয়েছি। এইখানটাতে তোমার চায়ের সমস্ত সরঞ্জাম, তারপরে অদীপ্তর তোমার গরম জল, বোতল ফুটানোর জন্য বাটি ফাটি সব আলাদা করে রেখে দিয়েছি। তাতে ধরো আমার ইচ্ছে মতো, আমার সুবিধা মতো আমি কাজগুলো করে নিতে পারি।
আর একটা জাগও রেখেছি, ওই তোমার জল টলগুলো যাতে বারবার করে নিয়ে আসতে না হয় সেই জন্য। ডাইনিং টেবিলটাকে না এবার একটু পরিষ্কার করে নেবো। কি বলতো, মাঝে মধ্যে একটু হলুদের ছোপ পড়ে যায়, সবসময় তো আর সার্ফ দিয়ে বা ভালো করে পরিষ্কার করা হয় না। কিন্তু কোলগেট বা অন্য কিছু জিনিস দিয়ে পরিষ্কার করবো না, সিম্পল একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরে নতুন যদি স্কচ ব্রাইট থাকে তাহলে খুব ভালো হয়। স্কচ ব্রাইট দিয়ে এভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করলে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। যেহেতু সার্ফ দিয়েছি তার জন্য প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে যদি ভিজে কাপড় দিই না তাহলে একদম তোমার ফেনা ফেনা হয়ে যাবে, মুছতে খুব অসুবিধা হবে। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে আর একবার একটু মুছে নিচ্ছি। দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। এবার টেবিলে দু একটা জিনিস একটু রেখে দেবো। সাজানোর জিনিস তো আছে কিন্তু রাখতে খুব ভয় লাগে। জানি অদীপ্ত এসেই ধরো সেটাকে নিয়ে নিজে খেলতে শুরু করে দেবে, বলবে এটা আমার খেলার জিনিস। অদীপ্ত যতদিন না বড় হচ্ছে কোনো কিছু সাজিয়ে রাখার আমার উপায় নেই। স্টুডেন্টদেরকে টিচার্স ডের জন্য খাওয়ানোটা বাকি ছিল, তাই আজকে সেটা খাওয়াবো ওদেরকে। অতনু তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আমাকে একটু মাটনও এনে দিয়েছে, মানে মাটন কিমা। সেটাকে আপাতত ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। মাটন কিমা দিয়ে ঘুগনি করব। যেহেতু অনেকটা মটর লাগবে তাই ছিল না আমার কাছে, সেই জন্য অতনুকে বলেছিলাম নিয়ে আসতে, তো সকালবেলায় নিয়ে এসেছে। তোমরা হয়তো ভাবছো মটরটাকে ভিজিয়ে রাখলাম না, তাহলে কি করে মানে তাড়াতাড়ি করে করব, তো সেটারও কিন্তু একটা টিপস আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। এই দেখো এখানে একটু হালকা গরম জল করে নিয়েছি, দিয়ে মটরটাকে ভিজিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো ভিজে যায় খুব কম সময়ে। সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, আর ভাদ্র মাসও শেষের দিকে। আমরা বাঙালিরা তো ভাদ্র মাসে তোমার একবার করে শাড়ি রোদে দিই, তাই ভাবলাম ভাদ্র মাস যখন শেষ হতেই চলেছে আজকেই রোদে দিয়ে দিই। কুর্তিগুলো ধরো মাঝে মধ্যে পরা হয় কিন্তু শাড়িগুলো খুব কম পরা হয়, সেই জন্য না আজকে শাড়িগুলোই রোদে দিয়ে দেবো। আছে তো অনেকগুলো শাড়ি, কিন্তু কতগুলো রোদে দিতে পারবো বুঝতে পারছি না, দেখি কত কটা পারি। কিছু ভালো শাড়ি আছে, কিছু মাঝামাঝি শাড়ি আছে, আবার কিছু ধরো ডিজাইনার শাড়ি আছে। তারপরে ধরো বিয়ের বেনারসিগুলো তো সেরকম পরাই হয় না, ওগুলোকে একটু আগে রোদে দিতে হবে। যেগুলো আগের বার নিলাম, আর এইগুলো হচ্ছে ভালো শাড়ি, মানে তোমার কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো। আমি না একটু আলাদা আলাদা করে শাড়িগুলোকে এভাবে রাখি, তাহলে কি বলতো নিতে খুব সুবিধা হয়। নাহলে কি বলতো ওই অনুষ্ঠানের আগে না হাতড়ে হাতড়ে বেড়াতে হয় যে এই শাড়িটা কোথায় রেখেছি, ওই শাড়িটা কোথায় রেখেছি। প্রথমেই বিয়ের বেনারসি দুটোকে রোদে দিয়ে দিচ্ছি। লালটা হচ্ছে বিয়ের আর নীলটা হচ্ছে বৌভাতের। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই আমাকে কমেন্ট করো, কিন্তু সেগুলো আর বলে ওঠা হয় না, আবার তোমাদেরকে ঠিকমতো থ্যাংক ইউ জানানো হয় না। তাই ভাবলাম আজকে কিছু সাবস্ক্রাইবার বন্ধুর একটু নাম বলে দিই এবং তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। প্রথমেই বলি মিতালি রয় দিদিভাইকে, তুমি আমার প্রত্যেকটা ব্লগ দেখো এবং প্রত্যেকটা ব্লগে আমাকে কমেন্টও করো, আমার খুব ভালো লাগে। আমার রান্না তোমার খুব ভালো লাগে সেটাও বলো, তুমি বলেছো আমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। পেন টক্স ব্লগ আমাকে জানিয়েছো 931 করলাম, খুব ভালো লাগলো, তোমাকেও অনেক 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 থ্যাংক ইউ। এভাবেই সাপোর্ট করো। শাড়ি দেয়া গেল না, একটা তো দড়িটাই ছিঁড়ে গেল শাড়ির ভারে। যাই হোক, যে কটা পারলাম সে কটা দিলাম। ভীষণ গরম রোদ, বুঝতেই পারছো, মানে দেখেই বুঝতে পারছো যে একদম যা তা অবস্থা। তো আরও কিছু বাকি থাকলো, ওগুলো দেখি কুর্তিগুলো যেদিন দিব সেই দিন ওইগুলো রোদে দিয়ে দেবো। আবার একটু মেঘও করছে, বুঝতে পারছি না বৃষ্টি চলে আসবে কিনা, সেই জন্য যে কটা পারলাম আপাতত সে কটাই দিলাম। যদি বৃষ্টি আসে আবার ঝটপট করে আবার তুলে নিয়ে যেতে হবে। আধ ঘন্টা মতো শাড়িগুলো রাখা হলো, এবার নিয়ে চলে আসি। এত রোদ গরম পড়ে, আরও ধরো গরম লাগবে, তাই ভাবলাম নিয়ে চলে আসি। আর যা রোদ, আধ ঘন্টা মানে এনাফ, আর বেশিক্ষণ রাখলে মনে হচ্ছে যেন শাড়িগুলোই পুড়ে যাবে। শাড়িগুলো না রোদে দেওয়ার থেকে তুলতে বেশি কষ্ট, কারণ ধরো বারবার করে সুন্দর করে ভাঁজ করে করে তুলে রাখতে হচ্ছে। ভাঁজ খুলতে যত না সময় লাগছে, করতে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগছে।
কামাল রায় দাদাভাই বলেছে দারুণ হয়েছে রুই ভাপা রেসিপি, টেস্টি। থ্যাংক ইউ দাদাভাই, তোমাদের জন্যই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো আর ব্লগগুলো নিয়ে আসি। মায়ের হেসেল কমেন্ট করেছে তোমার পরিবারে প্রথম এলাম, অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের কাছ থেকেও কিন্তু আমার অনেক কিছু শেখার আছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো সাজেশন থেকে থাকে। শাড়ি ভাঁজ করতে করতে হঠাৎ একটা দারুণ সুন্দর পাখি দেখতে পেলাম। দেখো কি সুন্দর, আস্তে আস্তে ওর কাছে এগিয়ে যাচ্ছি, ভাবছি উড়ে না চলে যায়। এটা তো মনে হচ্ছে টিয়া বা তোতা পাখি নয়, কেউ যদি পাখিটার নাম জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। শাড়িগুলোকে আপাতত খাটের উপরে রেখেছি, ঠান্ডা হোক একটু, তারপরে আলমারিতে রাখবো। বলছিলাম না বৃষ্টি আসবে মনে হয়, মেঘ করেছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এই যে অদীপ্ত সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন জল খাচ্ছে, টিভি দেখছে আর বালিশ নিয়ে খেলা করছে। আমার এখন অবশ্য বিছানাটা গোছানো হয়নি, একটু পরে গুছাবো। ইউজার RZ5YL7BG5G বলেছ ভেরি গুড ব্লগ, থ্যাংক ইউ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এই দেখো মটরগুলো দেখো কি সুন্দর ভালো মতো ভিজে গেছে। প্রেসার কুকারে হাফ করে দুটো আলু দিয়েছি, সেটা কি কাজে লাগাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো। এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে বেশ থেমে গেছে বৃষ্টিটা, কিন্তু দেখো কিরকম মেঘ করেছে, একদম কালো হয়ে এসেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, রাস্তা একদম ভিজে গেছে। এই সুযোগে অদীপ্তকে স্নান করিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিলাম। এই দেখো আবার মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো গরমে এরকম বৃষ্টি যে কি আরামদায়ক সে তো সবাই বুঝতে পারছো। এর জন্য মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। লঙ্কাটা খুবই কম দিচ্ছি, যেহেতু ধরো ওরা খুব একটা ঝাল খেতে পারবে না সেই জন্য। আর আমার কাছে তো ধরো এতটা মানে মশলা বাটা থাকে না, বাড়ির যেটুকুনি বাটা থাকে তাতে এতটা ঘুগনি হবে না, সেই জন্য আলাদা করেই বেটে নিচ্ছি। অদীপ্তকে একটু পড়তে বসিয়েছিলাম, পড়া হয়ে গেছে, আর দেখো খাটটার কি অবস্থা করেছে। আর বলো না, কারেন্ট ছিল না এত বৃষ্টির মধ্যে, এবার মশলাটা বাটতে পারছি না, সেই জন্য ঘুগনিটাও চাপাতে পারছিলাম না। অদীপ্ত ডাল চাপিয়েছি, ডালটা শেষের দিকেই, আর কারেন্ট চলে এসেছে তাই মশলাটা বাটা হয়ে গেছে, এবার ঘুগনিটা চাপাবো, অনেক দেরি হয়ে গেল। তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা এলাচ আর তেজপাতা। আমি গরম মশলাটা ব্যবহার করব না, গরম মশলা গুঁড়ো যদি ব্যবহার করি না, বিশেষ করে কেনাটা একটুখানি দিলেই না খুব গন্ধ হয়ে যায়। এবার তেলেই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ অল্প করে। দেখো আলু আমি কেটে রেখেছি ছোট ছোট করে, সেই আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। আর প্রেসার কুকারে যে আলুটা সেদ্ধ করে রেখেছি মটরের সঙ্গে, সেইটাকে কি করব বলো তো, একটু ম্যাশ করে তারপরে ঘুগনির সাথে মিশাবো। তাহলে কি বলো তো, ঘুগনি গ্রেভিটা না বেশ ঠিক হবে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এ দেখো চপারে আমি এখানে পেঁয়াজটাকে ফাইনলি কুচিয়ে রেখেছি, আর এখানে টমেটোটাও কুচিয়ে রেখে দিয়েছি চপারেই। আর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে রেখেছি। অদীপ্তর তো স্নান খাওয়া পড়া সবই হয়ে গেছে, সে এখন তার গাড়ি নিয়ে খেলা করতে খুব ব্যস্ত। আর আমি যেহেতু রান্নাঘরে আছি সেই জন্য ও ডাইনিংয়েই খেলা করছে আর আমার সাথে কথা বলছে। পেঁয়াজগুলোকে একটু মোটামুটি ভেজে নিয়েছি। এবার না যে খাসির মাংসর কিমাটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটাকেও পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। ঘুগনিতে না পেঁয়াজ বাটা দিলে মোটেই খুব একটা ভালো লাগে না আমার খেতে, সেই জন্য চেষ্টা করি সবসময় পেঁয়াজটাকে একটু কেটেই দিতে। আর চপারে কুচিয়েছি কারণ কি বলতো, বেশ অনেকটা পেঁয়াজ লাগবে কাটতে, বেশ অনেকটা সময় লাগবে। চপারে কিন্তু বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যায় অনেকটা পরিমাণ। যেসব সাবস্ক্রাইবার বন্ধুদের নাম বলতে পারলাম না তারা কিন্তু রাগ করো না, পরের ভিডিওতে অবশ্যই বলবো। তোমাদের কাছ থেকে এত ভালোবাসা এত উৎসাহ পাই বলেই কিন্তু ব্লগ করতে আমার খুব ভালো লাগে। কুচনো টমেটো আর মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দেব, সেটা একটু পরে, মানে এগুলোকে ভালো মতো কষিয়ে নেব তারপরে।
আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কালারটা তাহলে একটু সুন্দর আসবে আর ঝালও হবে না। এবার মশলা জায়গাটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এই ভিডিওটা এমনিতেই বেশ অনেকটাই বড় হয়ে গেছে, তাই টিচার্স ডেতে কী কী গিফট পেয়েছি সেটা আর তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাতে পারছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঘুগনিটা তো রান্না হচ্ছে আর দুপুরের রান্না আগেই কমপ্লিট করে নিয়েছি, যেহেতু ওই ভিডিওগুলো দেখানো আছে সেই জন্য আর একই রান্নায় কি দেখাবো তোমাদেরকে, তাই আজকে আর দেখাইনি। তাও কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে কচু, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। আর যেহেতু ইলিশ মাছটা হালকা করে একটু ভেজে নিয়ে করেছি সেই জন্য ওই ইলিশ মাছ ভাজার তেল রেখে দিয়েছি। এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে, কথাটা বলতে বলতেই যেন জিভে জল চলে আসছে। আর এই দেখো ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছি, আর আলুটা যেটা সেদ্ধ করেছিলাম তোমার মটরের সাথে ওটাকে একটু ম্যাশ করেও রেখে দিয়েছি। মাটনটা মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মিট মশলা। আমি এখানে সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, কিন্তু আমার স্পেশালি সানরাইজের মিট মশলার ফ্লেভারটা বেশি ভালো লাগে। দেখো সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু, একবার মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মটরটা এবার দিয়ে দেব। মটরটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তবেই খাসির মাংসের যে ফ্লেভারটা সেটা তোমার মটরের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। যেহেতু কিমা দিয়ে করেছি তার জন্য আমি প্রেশার কুকারে করিনি, কড়াইয়েই করেছি। তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারেও করতে পারো, কিন্তু কড়াইয়ে করলে টেস্টটা অনেকটা বেশি ভালো আসে। যে বাটিটাতে মটর রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। আর কিছু দেওয়ার নেই, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার আবার মাটন দিয়ে ঘুগনি করলে ধনেপাতাটা খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন মাটনের ফ্লেভারটা একটু কমে গেল, সেই জন্য আমি ধনেপাতা দিচ্ছি না। তবে তোমরা চাইলে অবশ্যই কিন্তু দিতে পারো। এই দেখো মাটনের কিমা দিয়ে ঘুগনি একদম রেডি, আর খেতেও হয়েছে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। আর মাটনের ঘুগনিটা তো তোমার আমাদেরও হয়ে যাবে রাত্রিবেলা, একটু রুটি আনলেই হয়ে যাবে। আর স্টুডেন্টদের জন্য সবার জন্যই করা হচ্ছে, তো রাতে আর কিছু আপাতত মানে আমাদের আপাতত কিছু রান্না থাকবে না, ঠিক আছে? কেমন দুষ্টুমি করছে, শুধু অদীপ্ত রান্নাটা করলেই হয়ে যাবে। রান্না টান্না তো সব কমপ্লিট। এত বৃষ্টি হলো, প্রচন্ড গরম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। বাবা আমার আগেই ওর বলা হয়ে গেছে, ভালো করে বলো। ওকে বাই। এটা তো তোর কাছেই থেকে গেলই তো না। এই তো টাকা এমন করে দিতে হয়, ওদেরকে দিতে হবে তো। করো চুম খাও। এই হ্যাঁ এবার হয়েছে।